আমন্ত্রণ ২১ রাতে আমাদের আজকের বিষয় নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে রিট। আজকে আমাদের সঙ্গে আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান। হাবিব ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। ইসলাম আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আবু হেনা রাজ্জাকি, আপনাকে স্বাগত জানাচ্ছি। হাবিব ভাইকে দিয়ে শুরু করতে চাই। আজকেও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন ফেব্রুয়ারিতে হবে এবং উৎসব মুখর পরিবেশে নির্বাচন হবে, গণভোট নির্বাচন একই দিনই হবে, তিনি সে কথা বলেছেন। নির্বাচন কমিশন থেকে প্রতিদিনই বলা হচ্ছে যে নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুতি তাদের রয়েছে, আইন শৃঙ্খলা নিয়েও কোনো সমস্যা নেই, সেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও নিশ্চয়তা দেওয়া হয়েছে। এর মধ্যে আজকে আমরা দেখলাম নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে রিট করা হয়েছে একটি। আমি আলোচনায় যাবার আগে আমি কিছু অংশ উল্লেখ করতে চাই। জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট দায়ের করা হয়েছে। রিটে নির্বাহী বিভাগ থেকে নির্বাচন কমিশনের সচিব, রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ অবৈধ ঘোষণা এবং ইলেকটোরাল সার্ভিস কমিশন গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে। রিটে রুল চাওয়া হয়েছে এবং রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আগামী জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চাওয়া হয়েছে। বুধবার নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম এ রিট দায়ের করেন। প্রধান নির্বাচন কমিশনার সহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে। আগামী সপ্তাহে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চে রিট আবেদনটির শুনানি হবে বলে জানিয়েছেন আইনজীবী। রিট আবেদনে নির্বাচনে জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তার পরিবর্তে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারকে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত কেন অবৈধ হবে না, এই মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে। হাবিব ভাইয়ের কাছে জানতে চাই, আসলে এই বিষয়টি এখন এই মুহূর্তে এই ধরনের রিট করার কারণটা কি? আসলে আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে ২১ টেলিভিশন দর্শক শ্রোতা থেকে সচেতন সালাম। বিজ্ঞ সহ-আলোচক অ্যাডভোকেট আবু হেনা, এখন সবচেয়ে আলোচিত টেলিভিশন টকশোর ভয়ঙ্কর রাজ্জাকি ভাইকে শুভেচ্ছা। না, রিট করতেই পারে, কিন্তু এই মুহূর্তে যিনি করেছেন তাতে ভাবা উচিত উনি কবে কোন সময় নির্বাচন করে জয়লাভ করেছেন ও কবে নির্বাচন করেছেন। এটা যদি আমরা খুঁজতে যাই দেখবেন যে যিনি নির্বাচনই করে নাই, তার দলে মনে হয় 500 লোকও নাই। এটা দলের নাম নিয়ে করেছেন না? জি, এই সমস্ত তো আসলে বাংলাদেশ কংগ্রেস ছেলে খেলা যা ইচ্ছে তাই। তা আমি মনে করি মহামান্য বিজ্ঞ আদালত এই রিট খারিজ করে দেবেন। তো এখন এই মুহূর্তে নির্বাচনটা হওয়া খুবই জরুরি। আমাদের প্রধান উপদেষ্টা বলছেন, নির্বাচন কমিশন বলছেন নির্বাচন প্রস্তুতি সম্পন্ন করেছেন। নির্বাচন না হলে, একটা নির্বাচন না আসলে দেশ যে কোথায় চলে যায়। আজকে 15.5 বছরে আমরা হারিয়ে তার টিপ পারছি। আমাদের জিডিপি কমে গিয়েছে, আমাদের ইনভেস্টমেন্ট নেই, বেকারত্বের হার বেড়েছে, অনেকগুলো গার্মেন্ট শিল্প বন্ধ হয়ে গিয়েছে, নানান ধরনের সমাজ অস্থিরতা দেখা দিয়েছে। এই মুহূর্তে সুস্থ মাথার কোনো মানুষ নির্বাচন না করার জন্য রিট করতে পারে? সুস্থ মানুষ করতে পারে না। হয়তো ওরাকে টেস্ট করলে বোঝা যাবে, হয়তো তার ভিতরে কোনো সমস্যা থাকতেই পারে। সারা দেশ জাতি যেখানে উন্মুখ একটা নির্বাচনের জন্য, সেখানে উনি এই মুহূর্তে নির্বাচন স্থগিত এবং এতগুলো এর রুল শিকার আবেদন করেছেন। তাই মনে করি আমরা অনেক রিট আমরা দেখেছি, রাজ্জাকি ভাই এখানে আসেন, অনেক রিট খারিজ হয়ে যায়। এটা তো খারিজ ইনশাল্লাহ হয়ে যাবে, হওয়া উচিত হয়ে যাবে। এবং এই ধরনের ছেলে খেলা যেন কেউ করতে না আসে, দেশের স্বার্থকে নিয়ে, দেশকে নিয়ে, গণতন্ত্র নিয়ে, নির্বাচনকে নিয়ে। হ্যাঁ, ওনার যদি এমনই ক্ষমতা, ওনার দল যদি এত শক্তিশালী হয়ে তো নির্বাচন ফেস করুক, নির্বাচন হবে না কতদিন উনি দেশটাকে টেনে যেতে। উনি বলুক ঠিক আছে নির্বাচন স্থগিত হয়ে যাবে, আমি দেশ চালাবো, দেশে ইনভেস্টমেন্ট নিয়ে আসবো, দেশের অর্থনীতিকে আমি সচল করবো, দেশের শান্তি সম্পর্ক বজায় রাখবো, বলুক। উনি ওই দায়িত্ব নেবেন না, উনি হুট করে একটা রিট করে বলছেন যে আমি নির্বাচন স্থগিত করার জন্য। তো এগুলি মহামান্য আদালত রিট খারিজ করে দেবেন আমি আশা করি। তিনি একটি জিনিস বলছেন যে নির্বাহী বিভাগের প্রভাব পড়বে নির্বাচনে, সেটি একটি আশঙ্কা। ওনার তো জ্ঞানই নাই, উনি জ্ঞানহীন একটা মানুষ। আমি বলি, আমি বারবার বলেছি, কোনো দলীয় সরকারের অধীনে যদি নির্বাচন হয় তাহলে পৃথিবীর সবচেয়ে সৎ মানুষ, সবচেয়ে সরল মানুষ, সবচেয়ে শক্তিশালী মানুষ, সবচেয়ে ঘাট সোজাকে দাঁড়ানো মানুষও সেই নির্বাচন সুষ্ঠু করতে পারে না। আর যখন নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হয়, তখন একটা আনসারও যদি মনে করে যে আমরা নির্বাচনটা সুষ্ঠুভাবে করিয়ে দেবো, তা পারে। এখান থেকে কেউ করার কথা সময় সরকার এমন আওয়ামী লীগ নির্বাচন করেছে, সেখান থেকে নির্বাচনে প্রশাসন আওয়ামী লীগের পক্ষে ছিল কেন? যে
ভোটে হারলেও তারাই ক্ষমতা থাকবে, জিতলেও তারাই ক্ষমতা থাকবে, অতএব তাদেরই জিতিয়ে দিই, এই তো ছিল ব্যাপার। এমপি থেকেই ইলেকশন করতেছে, মন্ত্রী থেকেই নির্বাচন করছে। তাহলে এখন তো দলীয় কোনো দল তো রাষ্ট্রীয় ক্ষমতা নেই। অতএব এখন যে যাই বলুন না এখন, আমার মতে যে আমরা 86 নির্বাচন দেখেছি, ওটা দলীয় সরকার না হতো তাহলে 48 ঘন্টাকে ফলাফল বন্ধ রাখতো? বলেন, 48 ঘন্টা পৃথিবীর ইতিহাসে ঘটনা নেই। দিনের বেলা ভোট কেটেছে, ভোট ডাকাতি করেছে, আমি সব দেখেছি, আমি তো এই সময় ছিলাম, একদম মাঠে ছিলাম। তারপরেও 48 ঘন্টা যখন আওয়ামী লীগ জিতে যাচ্ছিল, তখন 48 ঘন্টা ফলাফল বন্ধ রেখে তারপরে জাতীয় পার্টিকে জয়লাভ করে আওয়ামী লীগকে 88টা বা 86টা আসন দিয়ে রেজাল্ট ঘোষণা করলো। এই টেটে নির্বাচন হয়েছে, দলীয় সরকার নির্বাচন হয়েছে, সেই সময় বিএনপি, আপনার আওয়ামী লীগ, জামাত, 12 যেসব দল, তারা কেউ নির্বাচনে যায়নি, সেখানে নির্বাচন হয়ে গেল। দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে সেই নির্বাচন আমাদের দেশে সুস্থ হওয়ার সম্ভাবনা খুবই কম, অনেকখানি নাই। সেটা 73 বুঝেছি। 73 সালে নির্বাচনটা যদি সুষ্ঠু হতো তাহলে হয়তো মেজর দলিল জিতে আসতে পারতেন, আসলে আব্দুর রব জিতে আসতে পারতেন, রশিদ সাহেব জিতে আসতে পারতেন, ডক্টর আব্দুল রাজি উনি জিতে আসতে পারতেন, মশিউর রহমান জিতে, এরকম অনেক লোক জিতে আসতে পারতেন। তাদের সেদিনও তারা কয়টা না 10টা না 15টা জিততো না 20টাই বা জিততো। তো 300 আসনের ভিতরে 20টা জিততো। এবং সেই সময় বিশেষ করে যারা জাসদের থেকে যারা নির্বাচন করেছিল তাদের মুক্তিযুদ্ধে গিয়েছিল, তাদের পক্ষে শক্তি, সেই নির্বাচনটাকে সুষ্ঠু করতে দেয়নি। হেলিকপ্টারে করে আপনার এর ভোট নিয়ে এসে গণা ইঞ্জিনিয়ার ভোট নিয়ে এসে গণা হয়ে মিফতাককে জিতিয়ে দেওয়া হলো। দলীয় সরকার না হলে কি এটা হেলিকপ্টারকে নিয়ে আসতো? দলীয় সরকার না হলে 48 ঘন্টা ফলাফল ঘোষণা রেখে নির্বাচন করতো? দলীয় সরকার না হলে 2018 সালে নির্বাচনে রাত্রিবেলা ভোট হতো ভোট, শূন্য ভোট দিতে পারতো, কেউ এক ভোট দিতে পারতো, 100% ভোট কাজ করতে পারতো না। অতএব এখন যেহেতু কোনো দল রাষ্ট্রীয় ক্ষমতা নেই, অতএব নির্বাচন সুষ্ঠু হবে, সুন্দর হবে। হ্যাঁ, কিছুটা সমস্যা হতেই পারে, একবারে আমরা সব একবারে এখন বর্ষাকালে যদি মনে করি নদীর স্রোত থাকবে না, ঢেউ থাকবে না, উত্তাল থাকবে না, তাহলে তো হবে না। থাকবে, ঢেউ থাকবে, উত্তাল থাকবে, ওর ভিতরে নৌকা চালাতে হবে, ওর ভিতরে স্টিমার চালাতে হবে, ওর ভিতরে লঞ্চ চলে। আমাদেরও মনে করি যে এই মুহূর্তে নির্বাচন হতে হবে, যত সমস্যার সামনে আসুক না কেন, যদি প্রশাসন এবং সরকার সিদ্ধান্ত নেয়, ইনশাল্লাহ সেই নির্বাচন খুব বেশি বাধাগ্রস্ত করতে পারবে না। জি, হাবিব ভাই আপনার কাছে আবারও আসবে, এরপর আমি আবু হেনা রাজ্জাকের কাছে আসতে চাই। আপনি কি মনে করছেন আসলে রিট করার পেছনে কি কারণ থাকতে পারে? ধন্যবাদ, যদিও কারণগুলো তুমি বলেছো। ধন্যবাদ আপনাকে এবং আমার অত্যন্ত বড় ভাই হাবিব ভাই, আমার সহ-আলোচক এবং ইটিভির দর্শক শ্রোতা। দেখেন, আদালত এমন একটা জায়গা, আপনি যেতেই পারেন, কিন্তু আপনাকে দুটো বিষয় এখানে, বিশেষ করে একটা জিনিস উপস্থাপন করতে হবে, আপনি অ্যাগ্রিভড কেন? আদালতে যেতে হলে এটা আদালতকে বলতে হয়, মানে আপনি ক্ষুব্ধ হলেন কেন, জি, এটার ব্যাখ্যা সে দিবে, 1 নম্বর। 2 নম্বর, এখানে একটা মোটিভ কাজ করতে পারে, কারণ যে দল, এই যে বাংলাদেশ কংগ্রেস, যদি আমি নর্মাল কোর্সে বলি, নির্বাচন করে পাশ করে ক্ষমতায় যাবে এমন কোনো দল সে না, কিন্তু আমি তাকে ছোট করছি না, সে একটা দল, কিন্তু কোনো সুযোগ নাই তার এই দল যে ক্ষমতায় যাবে বা কিছু। তাহলে সে এই নির্বাচনটা যে পিছাচ্ছে, যদি বলে আমি দেশের স্বার্থে একটা ভালো নির্বাচন চাই সে কারণে করতে পারে, বলতে পারে, সেটা আদালত দেখবে। কিন্তু যে নির্বাহী বিভাগের প্রভাব, এবং এখানে অনেকগুলা কথা আসছে, সে বলছে যে ইলেকট্রাল কমিশন চাইতেছে, তারপরে এখানে কিন্তু এই লেভেল প্লেইং ফিল্ডের কথা আসতেছে, প্রশাসন সঠিক আছে কিনা। তো এখানে আমার কাছে মনে, আবার পাশাপাশি ইসি বলছে আমি নির্বাচনের জন্য প্রস্তুত, প্রধান উপদেষ্টা বলছেন একই দিনে দুটো নির্বাচন হবে বলছেন, কিন্তু তারা এই জিনিসটা, মানে রিটের যে বিষয়বস্তুগুলা সেগুলো কিন্তু এখানে আসে নাই, যে লেভেল প্লেইং ফিল্ড আছে, নির্বাচনের জন্য পরিবেশ উপযোগী, প্রশাসন নিরপেক্ষ আছে, এই কথাগুলো কিন্তু আসে নাই। আর রিটের ভিতরে কিন্তু ওই কথাগুলো গেছে, এবং সেখানে বড় দল আছে, বড় দল মানে বড় দল যায় নাই, কিন্তু এখানে লোকসান লাভ কার? এই রিটে নির্বাচনটা পিছিয়ে গেলে যারা ক্ষমতায় আসবে তাদের জন্য এটা স্বাভাবিকভাবে একটা লোকসানের চিন্তা হিসাব। কারণ আমি বারবার বলি, এখনও একই কথা বলছি, আমি নির্বাচন বিরোধী নই, কিন্তু আপনাকে বুঝতে হবে যে 16 বছর যে সরকারটা ক্ষমতায় ছিল, বাংলাদেশের ইতিহাসে এমন কোনো নির্বাচন অতীতে হয় নাই যেই নির্বাচনটা মাত্র 16 মাস আগে
যে এই নির্বাচনটার মাত্র 16 মাস আগে 1400 লোক মারা গেছে, 30,000 40,000 লোক পঙ্গু হয়েছে, বাইতুল মোকাররমের খতিব পালায়ে গেছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর পালায়ে গেছে, বিচারপতিরা পালায়ে গেছে, 57 জন অফিসার মারা গেছে এই 16 বছরের মধ্যে, প্লাস এখন থেকে এক মাস আগে ডিআইজি পালাইছে, 1.5 মাস আগে আর্মির জেনারেল পালাইছে। বিষয়টা স্বাভাবিক নয়, পরিস্থিতিটা স্বাভাবিক নয়। মুখের রূপকথার গল্প আপনি যতই বলেন, পরিস্থিতি স্বাভাবিক নয়। বলা হয়েছিল বিডিআর হত্যার ব্যাপারে ফুল স্টপ, দেয়ার ইজ নো ইফস অ্যান্ড বাটস বলা হয়েছিল, কিন্তু আলটিমেটলি কিন্তু একটা তদন্ত রিপোর্ট আবার হয়েছে, এবং সেই তদন্ত রিপোর্টের পরে কিন্তু জেনারেল শাকিলের ছেলে বলছে কাউকে ছাড় দেয়া হবে না। এখন সে পারবে কি পারবে না সেটা সেকেন্ডারি, কিন্তু তার ভিতরে কষ্ট আছে। একজন জেনারেল কেন গুলিতে মারা যাবে স্বাধীন দেশের মধ্যে? এগুলো আমার কাছে আমি জাস্টিফাইড করতে চাই না ওইভাবে, যে কোনো রাইট নেই হত্যা হওয়ার। সুতরাং আপনাকে বুঝতে হবে সেই বিডিআর রিপোর্ট আসলো, আবার শাকিল সাহেবের ছেলের এবং শাকিল সাহেবের ছেলে যখন এই কথাটা বলতেছে, আপনি পরিষ্কার নিশ্চিত থাকতে পারেন কোনো নির্বাচিত সরকার এইগুলো করতে পারবে না। নির্বাচিত কোনো সরকারের অধীনে শেখ হাসিনার মৃত্যুদণ্ড হবে, নির্বাচিত সরকারের অধীনে আর্মিদের গ্রেফতার হবে সার্ভিং অফিসার, নির্বাচিত সরকারের অধীনে আবার বিডিআর তদন্ত হবে। অ্যাবসার্ড। আমাদের অতীত রেকর্ড আছে। আমি বারবার এক কথা বলি, এই আবহাওয়ায় মানুষ, আপনি যতই গল্প করেন মানে বুঝান। এখন আমি মনে করি নির্বাচন হওয়া দরকার, গণতন্ত্র ফিরিয়ে আনা দরকার। তাহলে যে রিট পিটিশনটা করছে আদালতের কাছে অব্লিগেশন, রিটটা কিন্তু আদালতে চট করে রিজেক্ট করে দিবেন, সেটাও আমি জানি না পারবেন কি না। আর যদি শুনতে হবে, তাহলে এখানে বড় বড় স্টেক হোল্ডার যারা রাজনীতিতে আজকে, আমি মনে করি তাদের এটাকে কোঅপারেট করা উচিত, এবং সামনের সপ্তাহে হইলে এটা একদিনে সিদ্ধান্ত হইতে পারে। মানে কথার কথা বলছি 7 দিনেও, কারণ এটা আর্জেন্ট ম্যাটার। জি, কেন? যেই অভিযোগগুলো সে আনছে, আমি মনে করি যে দলটা নির্বাচনে গেলে বিজয় লাভ করবে তারও যাওয়া উচিত পার্টি হয়ে। কেন? সে গিয়ে বলবে এই অভিযোগগুলো সঠিক নয়। আমি কি বুঝাইতে পারছি আপনাকে? যে লেভেল প্লেইং ফিল্ড আছে, প্রমাণ করুক আদালতের কাছে। আবার লেভেল প্লেইং ফিল্ড দাবি করছেন যারা বলছেন যে লেভেল প্লেইং ফিল্ড নাই, তাদের এটা গিয়ে পক্ষ হওয়া উচিত। যদি আপনি ভালো গণতন্ত্র ফিরিয়ে আনতে চান, ভালো নির্বাচন চান, সব কিছুতে আপনি ভালো চান, কারণ আমি যে ইতিহাসগুলা বললাম তাতে ভালো কোনো পরিবেশ নাই। আবার যারা নির্বাচন করলে বিজয়ী হবেন বলে বলতেছেন, তারা কিন্তু জাতীয় সরকার গঠন করবেন এমন কথাও বলছেন। আপনি জাতীয় সরকার নির্বাচনের পরে কেন? জাতীয় সরকার হয় ক্রাইসিস টাইমে। 5ই আগস্টের পরে তো জাতীয় সরকার হয়নি। আফটার ইলেকশন কিসের জাতীয় সরকার? তো সব কিছু মিলে বুঝাই যায় পরিবেশটা টালমাটাল। সুতরাং আমার কাছে মনে হয় যে আপনি যদি আজকে, যেহেতু আদালতের কাছে এটা গেছে, সুতরাং আমার কাছে মানে একটা সুন্দর জায়গা আছে প্রমাণ করার যে লেভেল প্লেইং ফিল্ড আছে, প্রশাসনিক নাজুকতা নাই, নির্বাচন কমিশন প্রস্তুত, সব পক্ষের গিয়ে যাওয়া উচিত। কারণ দেশে কোনো নির্বাচিত সরকার নাই এবং দেশে কোনো পার্লামেন্ট নাই। পার্লামেন্ট হলে অনেক সিদ্ধান্ত পার্লামেন্ট নিয়ে নিতে পারে, যেহেতু তারা আইন প্রণয়ন করে। কিন্তু সেক্ষেত্রে আবার যদি বলছে নির্বাহী বিভাগের প্রভাব, অফকোর্স নির্বাহী বিভাগের প্রভাব থাকে বাংলাদেশে, কারণ আমাদের যে নির্বাচন কমিশন তাদের নিজস্ব লোকবল নাই। এই মাঠের যে প্রশাসন, ওইটি একটা সিঙ্গেল কমান্ডে ইলেকশন কমিশনের আন্ডারে আসে। আর বাংলাদেশে অতীত যত রেকর্ড হয়েছে, ইসির আন্ডারে কোনো কাজ হয় নাই। ক্ষমতাসীন যিনি থাকেন তার ইয়েতেই চলে। আমি বারবার গল্প করলে লাভ নাই। আপনি কাগজে কলমে এসে বলে হ্যাঁ কাগজে কলমে তো নির্বাহী বিভাগ, এখন সমস্ত নির্বাহী ইসির আন্ডারে, এগুলি বললে কাজ হবে না ভাই। এই নির্বাহী বিভাগ কাকে কোঅপারেট করবে? এই নির্বাহী বিভাগ তাদেরকে কোঅপারেট করবে যারা ক্ষমতা আসলে পরে মনে করবে যে তাদের অতীত আলামত, অতীত আমলনামা টানবে না, বরং যেটুকু আমলনামা ধরা হয়েছে যাদের, সেগুলো থেকে ছাড় পেতে পারে। সুতরাং এটা জটিল অবস্থা তো বটেই, সেটা চিন্তা করতে হবে। এবং আমি মনে করি আদালতে বড় বড় স্টেক হোল্ডার যারা রাজনীতির, তাদেরও যাওয়া উচিত। গিয়ে বলুক না, বীর দর্পে বলুক। হাবিব ভাই যেমন বললেন সব কিছু ঠিক আছে, সুন্দর নির্বাচন, এটা আদালত কি বলে দিক, ইয়েস এই এবং আদালত কনফার্ম ইয়েস সুন্দর নির্বাচন হবে, নো ডাউট অ্যাবাউট ইট, এটা সামারিলি রিজেক্টেড। অথবা যদি অন্য কিছু পায় সেটা দেখা যাক। বাট আদালতে যখন গেছে যেতেই হবে এবং আদালতের সিদ্ধান্ত দিতে হবে বলে আমি মনে করি। জি, হাবিব ভাইয়ের কাছে আবার আসতে চাই। একটি জিনিস বলছিলেন যে আবু রাজ্জাকি, যে টালমাটাল পরিস্থিতি, বা আরেকটি বলছেন যে নির্বাহী বিভাগের যে একটি প্রভাব, সেক্ষেত্রে আসলে নিরপেক্ষতা থাকবে কিনা নির্বাচনের ক্ষেত্রে?
না এখানে তো আমি বললাম যে নির্বাহী বিভাগ কি আসলে নিরপেক্ষ আমি ভূমিকা বললাম, পালন করবে? এখন তো নির্বাহী বিভাগ কার পক্ষে যাবে? লটারির মাধ্যমেই হয়েছে আমরা জানি। লটারির মাধ্যমে যেভাবে হয়েছে আমরা ওটাকে ধরে নিলাম। তাহলে এখন কোনো দল তো এমন না যে এই দল ক্ষমতায় যাবে তাকে আমাকে আনতেই হবে, আমি তো কোনো দল ক্ষমতায় নেই। অতএব এখানে নির্বাহী বিভাগ কারোর পক্ষে ওইভাবে যাবে বলে আমার কাছে মনে হয় না। হ্যাঁ, কেউ যদি রাজনীতি ভাই হয়তো সে একটা রাজনীতি বিশ্বাস একটি করে। ধারণা থাকে যে হয়তো তাদের অবস্থা ভালো, তারা ক্ষমতায় আসতে পারে, এই চিন্তা করে অনেক সময় না, এইটা চিন্তা করে অত কিছু আসবে না। এর ভেতরে দেখে ধরেন অনেকের ভেতরে আসন পেয়ে যায় না, জিতে যাচ্ছে তারপরেও তো আসন পায়, তো ওইটা কোনো ব্যাপার না। ঘটনাটা হলো যে আমাকে কতদিন অপেক্ষা করলে এই টালমাটাল অবস্থা থেকে আমরা উত্তরণ পাবো, বা আমরা এখান থেকে আমরা একটা উপায় খুঁজে পাবো। কতদিন কত বছর? 7-10 দিনে সম্ভব, কতদিন? সবাই যদি গিয়ে বলে। না আমি বলছি যে টালমাটাল যে অবস্থা ভাই যে বললেন যে হ্যাঁ, জেনারেল পালিয়ে গেলেন, সেইটা বলতে পারে। এটা পালিয়ে গেলেন, আইজিবি পালিয়ে গেলেন, খতিব পালিয়ে, এই নানান কাহিনী। তাহলে আর কত বছর অপেক্ষা করলে এই পালানোর পালা শেষ হবে, আমরা দেখে নির্বাচন করতে পারবো, প্রথম কথা। দ্বিতীয়ত কথা, আমার মনে আছে, আমার ছোটো ভাই তো, তারপর মনে আছে 86-এ 88-এ যারা নির্বাচন করেছিল, ওই যে 48 ঘন্টা বন্ধ রেখেছিল, এই প্রশাসনই কিন্তু 91 সালে নির্বাচন করেছে, 96 সালে করেছে, 2001 সাল করেছে, 2008 সালেও করেছে, এই প্রশাসনই কিন্তু। 2008 সালে একটা সেনা সমর্থিত সরকারের একটা চক্রান্ত ছিল, আওয়ামী লীগকে জিতে আনতে হবে, একটা কমিটমেন্ট ছিল তাদের নিজেদের সুরক্ষার জন্য, বাঁচার জন্য, কিন্তু এরাই তো নির্বাচনটা করলো। আবার এই প্রশাসনে 2014 সালে ভোট করতে একতরফা ভোট করে নিয়ে গেল আওয়ামী লীগ, একটা বিনা প্রতিদ্বন্দ্বিতা নিয়ে গেল। তারপর 3%, 5% ভোট কাজ হলো, সেটাকে 40-41% বললো কয়েকদিন পর। এই প্রশাসনই তো আবার 2018 রাত্রিবেলা ভোট করে নিয়ে গেল। আওয়ামী লীগ এমপি ছিল, মন্ত্রী ছিল, দল ক্ষমতায় ছিল, ওই দলই ক্ষমতায়। 24 সালে কাউকে নির্বাচন করতে দিল না। তো এইটা তো দলীয় সরকার। আবার এখন যে নির্বাচনটা হবে, এই যারা করতে দেয়নি এদের বাদ দিয়ে দেন, যারা এই সমস্ত নির্বাচনগুলির সময় বড় বড় দায়িত্ব পালন তাদের বাদই দেন, আরও তো আছে অফিসার। আপনি কি মনে করছেন যে বর্তমান প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করছে বা কাজ করবে? উপায়টা কি? কতদিন অপেক্ষা করবেন যে সেই নিরপেক্ষ প্রশাসন আসবে? কত বছর পর? একটা ডিসি হতে মিনিমাম 20 বছর লাগে, একটা এসপি হতে তারপর মিনিমাম 15 বছর লাগে। না, আপনাদের এখন মুখে অনেকবার কতদিন? শুনেছি যে অন্য কি দলের যারা আছে তারা অন্য বিভিন্ন একটা জায়গায় দলের এখানে শুনেন ঘটনা ঘটছে কি, এখন প্রশাসনের ভেতরে যেদিকে তাকানো যায় ওইদিকে জামাত, যেদিকে তাকানো যায় ওইদিকে ছাত্র শিবিরের প্রোডাক্ট, দেখতেছে না? এরা যদি সঠিক পরিচয় নিয়ে যদি ওরা প্রশাসন থাকতো, আওয়ামী লীগ রাখতো, আমরা রাখতো, তারা মিশেছিল, তাদের নিজের পরিচয় গোপন করে আওয়ামী লীগ হয়েছিল, অতিরিক্ত আওয়ামী লীগ হয়েছিল, বেশি আওয়ামী লীগ হয়েছিল, যেখানে আওয়ামী লীগের সঙ্গে প্রমোশন পেয়েছিল, এখন তার ক্লোজটাই বেড়ে আসছে। অথবা তারা এই রাজনীতি বিলং করে না, কিন্তু এখন তারা আওয়ামী লীগ থেকে জামাতে গেলে পারে, তাদের জামাত সমর্থিত হলে পারে তার প্রমোশনটা পাবে এবং নিশ্চয়তা পাবে এখানে, এইভাবে হতে পারে এটা। এখন আমার কথা হলো যে এই দেশে আমরা নির্বাচন কতগুলো দেখলাম, আমরা 86 দেখেছি, 88 দেখেছি, 96 দেখেছি, 2014 দেখলাম, 2018 দেখলাম, 2024 দেখলাম, এক একটা নির্বাচন এই প্রশাসনটা কাজ করেছে। আজকে প্রশ্ন আসছে 2014-18 নির্বাচনে যারা অংশগ্রহণ করেছে, দায়িত্ব পালন করেছিল, তারা কিন্তু দায়িত্ব পালন করতে পারবে না। এই যে একটা কথা অনেকে বুঝে বলে, অনেকে না বুঝে বলে। 2014 সালে যারা ডিসি ছিল, এখন তারা ডিসি নাই, প্রমোশন পেয়ে গেছে। 2014 সালে এসপি ছিল, তারা এসপি নেই, তারা প্রমোশন পেয়ে গেছে, রিটায়ারমেন্টে চলে গেছে। এই সমস্ত কথাবার্তা বললেও এখানে, হ্যাঁ 2014 সালে বা 8 সালে তারা, 8 সাল করে বাদ, 2014 সালে যারা ইউনো ছিল তারা হয়তো এখন একটা পর্যায়ে তারা আসে, এটা না। আমার কথা হলো যে দলীয় সরকার ক্ষমতা না থাকলে ওনারা অত বেশি অ্যাগ্রেসিভ হবে না, এখন দায়িত্বই ছিল। আমি আপনাকে একেবারে নিজেকে পরিষ্কার করে বলতে চাই, 2018 সালে যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে সরকারের পক্ষ থেকে প্রত্যেকটা এসপির কাছে টাকা পাঠানো হয়েছিল ভোট কাটার জন্য, প্রত্যেকটা উপজেলায় টাকা পাঠানো হয়েছিল ভোট কাটার জন্য, এবং তারা তাদের প্রার্থীদেরকে অনেক কয়েক কোটি করে টাকা দিয়েছিল প্রশাসনকে কেনার জন্য। আমি 3 বছর করেছি, আমি দেখেছি। তো এখন কিন্তু এই টাকাটা সরকার কিন্তু কোনো দলের কাছে পাঠাবে না, মানে কারোর কাছে পাঠাবে না তুমি অমুক দলের পক্ষে ভোট কাটার জন্য। আপনি দেখেন 2018 নির্বাচনের পরে ওরা ভুরিভোজ করলো, মনে আছে? প্রত্যেকটা থানায় তারা খাওয়া দাওয়ার ব্যবস্থা করলো, যে ভোট আপনার ঠিকমতো কেটে দিয়েছেন, আমাদেরকে বিজয়ী করেছেন, এই জন্য আপনাদের খাওয়া। এখন কিন্তু এই জিনিসটা হবে না। এখন নিয়ে আমাদের আশঙ্কা কী? আরেকটা আমার ভাই যেটা বললেন, উকিল মানুষ,
অনেক বেশি অভিজ্ঞতা ওনার আছে, পেঁয়াজও ওনার ভিতরে বেশি আছে, এটা ঠিক। কথা হলো যে ভাইকে আমি বলবো নির্বাচিত সরকার তো বিচার করতে পারে, হয়তো সঠিকভাবে নির্বাচিত না। আওয়ামী লীগ নির্বাচিত তো, গণতান্ত্রিক তো, অগণতান্ত্রিক গণতান্ত্রিক সরকার, নির্বাচিত অনির্বাচিত সরকার, জনগণ তারা নির্বাচিত না, তাদের আমাদের বিচার করা নাই। তারপরে আমাদের এনএসএ রাজ্যাধ্যক্ষ, তারপরে বিভিন্ন জেনারেলদেরকে জেল দেয় নাই, দিয়েছে তো, ওরা তো নির্বাচিত সরকারই তো ছিল, হয়তো অনিয়মিত বা মানে সেখানে দুর্নীতি করে হয়েছে। অতএব বিএনপির সময় ধর এই যে এদের বিচার করলো, যারা এই যে কী বলে সেই সময় শেখ আব্দুর রহমানটা আমাদের বিচার করলো, বাংলাদেশ বিচার করলো না, অত অল্প সময়ের ভিতরে। প্রথম থেকে ভুল বুঝাবুঝি ছিল, তারপর বিএনপি বুঝতো না এরা দেশের আসলে ক্ষতি করতেছে, অতি দ্রুত সময়ের মধ্যে, অল্প সময়ের মধ্যে তাদের বিচার করলো, তার রায় ঘোষণা হয়ে গেল, হয়তো বাস্তবায়ন করতে পারে নাই। তাই আমার কথা হলো যে নদীতে ঝড় উঠছে, ঢেউ উঠছে, তাই বলে আমি নৌকা বন্ধ রাখবো, আমি মাছ ধরবো না, আমি পারাপার করবো না? তো এখন এই যে এটা হলো কাপুরুষতার পরিচয় দিলে হবে না, আমাকে বলতে হবে যে এর মধ্যে একটা সুষ্ঠু নির্বাচন হবে, মানুষ দীর্ঘদিন ভোট দিতে পারে নাই, ভোট দেবে যাকে ইচ্ছা তাকে দিক। আমি বলতে চাই বিএনপিকে ভোট দেন, যাকে ইচ্ছা তাকে দিক, নির্বাচন হওয়া উচিত। বিরতিতে যেতে হচ্ছে। হাবিব ভাই বলছিলেন যে টাকা পয়সার ছড়াছড়ি ছিল বিগত সময়গুলোতে, এবারও কি আসলে কি টাকা পয়সার ছড়াছড়ি থাকবে কিনা, বা সেটি কিভাবে রোধ করা হবে কালো টাকার বিষয়ে? আমি বিরতিতে যাচ্ছি, তারপরে সরকারিভাবে টাকা পয়সা সরাসরি ব্যবহার ছিল, সরকারি টাকা সরকারি লোকজন কাজ দিচ্ছে। আমাকে বিরতিতে যেতে হচ্ছে একটি। দর্শক একটি বিরতি নিচ্ছে, ফিরছি এখনই। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন ২১-এর রাত। আমাদের সঙ্গে আছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকী। আমি রাজ্জাকী ভাইকে দিয়ে শুরু করতে চাই। সম্প্রতি বদিউল আলম মজুমদার বলেছেন যে নির্বাচনটা ব্যবসায় পরিণত হয়েছে, টাকা দিয়ে কেনা যায় এমন একটা গণতন্ত্র আমরা প্রতিষ্ঠা করে ফেলেছি, কালো টাকার এই প্রভাবকে দূরীভূত করতে হবে। কিভাবে সম্ভব আসলে? ধন্যবাদ আপনাকে। উনি যে কথাটা বলছেন এটা নাথিং নিউ, টাকা পয়সার খেলা তো হয়ই বাংলাদেশে। সেটি কি চলতেই থাকবে? হ্যাঁ, সেটা একটা কথা, চলতে থাকবে কিনা সেটা আমি বহু আগে বলেছি একবার। আপনি যদি রাজনীতিটাকে ইনভেস্টমেন্ট মনে করেন, বাংলাদেশে কি এরকম পাগল আছে নাকি যে আমি এমপি হওয়ার জন্য, আমার কাছে কিন্তু ডকুমেন্ট নাই, কিন্তু আমরা শুনে অভ্যস্ত তো যে 5 কোটি 10 কোটি 20 কোটি দিয়ে নমিনেশন কেনে, কিংবা ইলেকশনের মাঠে 10 কোটি 20 কোটি 25 কোটি খরচ করে। এগুলো তো আমাদের কাছে মানে কানের কাছে বাঁচতে বাঁচতে শুনতে শুনতে আসছি, তো মিথ্যা তো না। আচ্ছা, এখন আমি যদি কল্পনা করি যে এটা সত্য, কথাটা বুঝলেন, আমি যদি কল্পনা করি এটা সত্য, তাহলে আপনি বলেন তো 10 কোটি টাকা নমিনেশন কিনবো, 20 কোটি টাকা নির্বাচনে ব্যয় করবো, কারণটা কি? এম আই এ ম্যাড? আমি কি পাগল? ওইটা রিটার্ন যদি না আসে? নির্বাচন কি টাকার ব্যবসা? না না, আমি তো তার কথার থেকে বলছি, আমি তো ম্যাড না, আমি তো পাগল না যে আমি 10 কোটি টাকা নমিনেশন কিনবো আর 20 কোটি টাকা নির্বাচনে করবো, 30 কোটি টাকা ব্যয় করব, ব্যয় করে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পার্লামেন্টে গিয়ে অধিবেশন করব আর আইন পাস করব। নো নো, ইটস এ বিজনেস। আমি বারবার বলি 53 বছর যাবৎ নির্বাচিত এমপিরা, যাদের ভিতরে 80% তো জানেই না যে তাদের করণীয় কি। নির্বাচিত এমপিদের কাজ, আবারও বলছি, রাষ্ট্রপতি নির্বাচন, তাদের প্রধানমন্ত্রী নির্বাচন, স্পিকার নির্বাচন, আইন প্রণয়ন করা, বাজেট প্রণয়ন করা, সাব কমিটি বানানো, ওভারঅল সব কিছু সুপারভাইজিং করা, এই হলো পলিসি মেকিং করা। তারা করে কি? ডেভেলপমেন্ট ওয়ার্ক, ব্রিজ করবে, ইঞ্জিনিয়ারের সাথে কথা করে, ইঞ্জিনিয়ারের ধমকায়, বিল পাস করা, কাজ না করে বিল পাস করা, খালি জায়গা ভরাট করা, না কইরাও টাকা নেয়া, এগুলো তারা কইরা আসতেছে। আমি বলছি তো পার্লামেন্টের মেম্বারের যা কাজ সংবিধান মোতাবেক, সেটা যদি করে, শুধু ওর ভিতরে থাকে, আপনি এমপি নমিনেশন দেওয়ার লোক পাবেন না। আপনি লিখে রাখেন, 1, মূর্খ লোক পার্লামেন্টে যাবে না। আপনাকে আইন প্রণয়ন করতে হবে। আপনি সংবিধান, আপনি কোর্টে ওখানে আইন প্রণয়ন করবেন, আপনার কোনো রাইটই তো নাই, মূর্খ লোকের যাওয়ার কোনো রাইটই তো নাই, সংবিধানে লেখা থাকুক কি না থাকুক। এবং এটাকে বৈধতা দেওয়ার জন্য, অশিক্ষিত মূর্খ বৈধতা দেওয়ার জন্য সংবিধানে কোনো শিক্ষাগত যোগ্যতার বিধান রাখেনি, কেউ চ্যালেঞ্জও করেনি আজ পর্যন্ত যে শিক্ষাগত বিধান নাই কেন, অথচ দারোয়ান রাখবেন ম্যাট্রিক পাস চায়। অনেকবার আলোচনা হয়েছে, কিন্তু এটি নিয়ে আসলে জোরালো ওইভাবে কোনো কিছু হয়নি। গপ্প। কারণ
আপনি আপনার অথর্ব নিবেন হা জয়যুক্ত বলার জন্য, আর কোনো কাজই নেই এমপিদের। আমার এমপি হোস্টেলে গেছেন আপনি, জানতো রেগুলার, যাইয়া দেখেন কি হয় সেখানে। তাহলে শিক্ষাগত যোগ্যতা আসলে থাকা প্রয়োজন রাজনীতিবিদদের। আপনি তো আইন প্রণয়ন করবেন, কথাটা ওইখানে। আপনি তো কাগজে কলমে আইন প্রণয়ন করেন, প্র্যাকটিক্যালি আপনি ডেভেলপমেন্ট ওয়ার্ক করেন। কাজে কালো টাকার কথাটা আমি বললাম। এখন আসেন, এবারে কালো টাকার ছড়াছড়ি কম হতে পারে প্রশাসনের কাছে। কেন? বাংলাদেশে এই প্রথম যে একজন আইজিপি রাজসাক্ষী হয়েছে, বাংলাদেশে এই প্রথম যে সার্ভিং 14 জন আর্মি অফিসার কাস্টডিতে গেছে, বাংলাদেশে এই প্রথম হয়তো আরো কিছু আমলাদের ইনভলভমেন্ট বেরিয়ে আসতেছে। সুতরাং তাদের হিসাব হইল যে এইরকম একটা পরিস্থিতি যদি কন্টিনিউ করে, আরো নির্বাচন ছাড়া এইরকম অবস্থাটা যদি চলতে থাকে, তাহলে এখানে নির্বাচনের মাধ্যমে এই সরকারের বদল হবে। সুতরাং সেটা লাভ, এবং প্রশাসন তাদেরকে সহযোগিতা করবে নির্বাচনে। ওনারা যদিও বলে জামাত প্রশাসন সাজায় নিছে, ওনাদের কথায় যদি আমি থাকি, জামাত যদি প্রশাসন সাজায় থাকে তাহলে টোটাল কাজটা জামাতের পক্ষে হবে। তাহলে তারপরে ওই নির্বাচনে কেন এত আপনি আগ্রহী? আপনি যদি বলে থাকেন যে জামাত প্রশাসন সাজিয়ে ফেলেছে নানান জায়গায়, তাহলে নির্বাচনের সময় তো জামাতকে পক্ষপাতিত্ব করবে, সন্ধ্যাবেলায় ঘোষণা করবে জামাত বিজয়ী। তাহলে সেখানে আপনি যাচ্ছেন কেন এই নির্বাচনে এত আগ্রহ নিয়ে? সেক্ষেত্রে তো ওই রিটটাকে প্রিভিলেজ দেওয়া উচিত, যে আমরা ওখানে গিয়ে বলি যে জামাত এই করছে, প্রশাসন এইভাবে সাজাইছে। এখন আসেন, যেহেতু প্রশাসনের উপরে টর্চার নেমে আসতেছে বাংলাদেশে এই প্রথম, আরো বহু আমলার নাম আসছে। ওই জেনারেল সাকিলের ছেলে বলছে সেদিন, আমরা তো দেখছি কাগজে কলমে যাদের নাম আসছে, বহু রাজনীতিবিদদের নাম আসছে। সুতরাং ওই প্রশাসন তাদের পক্ষে কাজ করবে বইলা প্রতীয়মান হয়, যে যারা আসলে অন্তত ওই বিচারগুলা হয়তো আমি কি বলছি ডিলে হবে, প্রলং করতে করতে একটা পর্যায়ে দেখা যাবে এগুলা কোনো কার্যক্রম হচ্ছে না। ওটা নিশ্চিত হতে গেলে প্রশাসন তাদেরকে কোঅপারেট করবে, কারণ প্রশাসনের লোকগুলাই তো আলটিমেটলি যারা এখনো যাদের লিস্টে আছে বা যারা আসামি হতে পারে, এগুলো প্রশাসনের লোকেরা সবাই জানে কোত্থেকে কাকে টানে, কিভাবে টানে, এটা যদি কন্টিনিউ করে। সুতরাং প্রশাসন এবার যে খুব একটা টাকা লাগবে তা নয়, বরং কোন সরকারটা আসলে তারা সেফ জোনে যেতে পারে, কারা ক্ষমতায় গেলে, সেই চিন্তাটা প্রশাসন নিজে নিজে ভাইকেই বলছিলাম আমি যে এই ধরনের প্রশাসন নিজে নিজে করবে, কারা আসলে আমাদের জন্য লাভজনক। এখন এমন একটা জায়গায় তারা গেছে যে তারা প্রত্যেকেই টেনশনে আছে, অনেকেই কিন্তু টেনশনে আছে কার নাম কোত্থেকে এসে যায়। কারণ আমি একটা কথা বলি, 57 জন আর্মি অফিসার হত্যা করার পর যখন শেখ হাসিনা টিকে গেল, তখন শেখ হাসিনার সামনে শাপলা চত্বরের লোক মারা কিছু না, আয়নাগর কিছু না। শাপলা চত্বর লোক হত্যার পর তারা কিন্তু মাদার অফ কওমি উপাধি দিছে, মাইরের চোটে মাদার অফ কওমি উপাধি দিছে এই ইসলামী ফোর্স যারা, মাইরের চোটে। আবারও বলছি, আবার ইউনূস সাহেব এসে আবার যেটা করলেন, কিছু আর্মি অফিসারকে গ্রেপ্তার করে আইজিপিকে এই সরকারের সময় রাজসাক্ষী বানাইয়া শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়া এমন একটা জায়গায় গেছেন। প্রশাসন এখন কম্পমান, সব নয়, যারা নিজেরা বোঝে তাদের নাম আসতে পারে। সুতরাং যে কোনো ফর্মে একটা নির্বাচন করা জরুরি। আমি আবারও বলছি, আমি নির্বাচন চাই, কিন্তু আমি যে সিনারিওটা আপনাকে দিলাম, কোনো সন্দেহ নাই কোনো ভালো নির্বাচন হওয়ার সুযোগ নাই। সে কারণে যারা কনফার্ম করতেছেন ভালো নির্বাচনের সুযোগ আছে, লেভেল প্লেইং ফিল্ড আছে, তাদের উচিত ক্লিন হ্যান্ডে ওই রিটের ভিতরে গিয়া বক্তব্য দিয়া আদালতে কনফার্ম করা, ইয়েস যে এটা সম্ভব, সুতরাং আপনি এই রিট খারিজ করে দেন। জি, আপনার কাছে আমি আবারও আসবো। এই পর্যায়ে আমি হাবিব ভাইয়ের কাছে আসতে চাই। হাবিব ভাই, একটি বিষয় কালকে থেকে আলোচনা চলছে, এনসিপির সঙ্গে বিএনপির ঐক্য নিয়ে একটি আলোচনা চলছে। আমি সে বিষয়ে যাওয়ার আগে তার বক্তব্যটি আমি একটু উল্লেখ করতে চাই। এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছেন, আজ দেশপ্রেমিক শক্তির সামনে একসঙ্গে দুটি যুদ্ধ, মুজিববাদ ও মৌদুদিবাদের কর্তৃত্ববাদী রাজনীতির বিরুদ্ধে সংগ্রাম এবং একটি নতুন ন্যায়ভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনের দায়ভার। এই দুই যুদ্ধ একা কোনো দল লড়তে পারে না, তাই বিএনপি ও এনসিপি গণতান্ত্রিক জাতীয়তাবাদী ধারার দুই শক্তির মধ্যে একটি দায়িত্বশীল ঐক্য প্রয়োজন। এ ধরনের কোনো আলোচনা কি আসলে বিএনপির সঙ্গে এনসিপির চলছে বা
কোনো সম্ভাবনা কি আছে ঐক্যের? না, আমার কথা হলো যে আন্দোলনরত যারা ছিল, যারা আন্দোলন করেছে, নেতৃত্ব দিয়েছে, মাঝখানে অনেক ভুল বুঝাবুঝি, কথা চালাচালি হওয়া সত্ত্বেও যদি মনে করে, আমাদের পক্ষে তো কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। আমরা তো বলেছি যারা আমাদের সাথে একসাথে আন্দোলন করেছে তাদের জন্য আমরা আসন আমরা রেখেছি। আমরা 237টা আসন আমরা ঘোষণা করেছি। তো সেখানে যদি মনে করে আলোচনা যদি হয়, হতেও পারে, রাজনীতি আর এগুলি তো আর কোনো বলা হবেই না এমন তো না। তা আমার ভাই রাজ্জাক ভাই যে কথাগুলো বলেছেন, অনেকগুলি কথা উনি বলেছেন, লাস্ট কথা যেটা বলেছেন ওই জন্য ওনাকে ধন্যবাদ। ওনার সম্বন্ধে একটা মানুষের ভেতরে আতঙ্ক আছে যে রাজ্জাক ভাই এমনভাবে কথা বলেন যে দেশে নির্বাচন যদি না হয়, নির্বাচন বিরোধী একটা মানুষ না। কিন্তু আজকে উনি প্রমাণ করে দিলেন যে যে জাতির সামনে উনি নির্বাচনের পক্ষে, কী কারণে একটা নির্বাচন হওয়া দরকার। এখন আপনি আসেন যে আমরা কেন নির্বাচনে ভাই যে প্রশ্নটা করেছেন তার উত্তরটা আমি দিতে চাই। আমরা জেনে শুনে কেন প্রশাসন জামা সাজিয়েছে তারপর নির্বাচন দিতে চাচ্ছি, সেজন্য আমার ভাইকে একটু পিছনে নিয়ে যেতে চাই। 2008 সালের নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিশ্চিত জানতেন সেনা সমর্থিত সরকার বিএনপিকে হারিয়ে দেবে, আওয়ামী লীগকে জয়লাভ করাবে। কারণ ওই সেনা সমর্থিত সরকার তৎকালীন 3 উদ্দিনের পক্ষ থেকে ম্যাডাম খালেদার কাছে গিয়েছিল আরাফান কোকম আমাদের নেতা তারেক রহমানকে নির্যাতন করার পর যেটা হয়ে গেছে, সরি আপনাকে আমরা আবার রাষ্ট্রীয় ক্ষমতা আসার সুব্যবস্থা করে দেবো, তার বিরুদ্ধে সমর্থন ছিল, জনসমর্থন ছিল। আমাদের বিষয়গুলো আপনি ভাববেন। ম্যাডাম খালেদা জিয়া সেদিন বলছেন না, তোমরা অন্যায় করেছো, তোমাদের সাথে আমার কোনো আপোষ হতে পারে না। তখন তো ভয়টা দেখিয়েছিলেন যে আপনি আমাদের কথা শুনবেন না, আপনার সন্তানদের যে অবস্থা করেছি আরও ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন আমরা হতে হবে। একসময় বলেছিলেন না, প্রথম আরাফান কোককে নিয়ে বিদেশ যাওয়ার কথা বলেছিলেন, তার তারেক রহমানকে দিলে পারে তখন যেতে পারবেন। তারপরেও ম্যাডাম বলেছিলেন আমার 2টি সন্তান না, তখন ভয়টা দেখেছিলেন নির্মম পরিণতির শিকার হতে, এখন মা সহ্য করতে পারবে না। তারপর ম্যাডাম বলেছিলেন আমি লক্ষ লক্ষ সন্তানকে ছেড়ে আমি যেতে পারবো না, 2টা সন্তান কুরবানি দেবো। আমরা কেন? ম্যাডাম এসেছিলেন যে একটা নির্বাচিত সরকার আসুক, আমাকে হাঁটতেই হবে, আমাকে যেতে দিবে না, নির্বাচিত সরকার আসুক। ওই জন্য আমরা 2008 সালে নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম, 29 ডিসেম্বর নির্বাচন। এবারও জামাতের টোটাল প্রোগ্রাম সাজানোর পরেও আমরা দেশকে ভালো চাই, দেশের ভালো চাই, দেশের অর্থনীতি সচল করতে চাই, দেশের অর্থনীতি ধ্বংস হয়ে না যায়, একটা দেশ যেন আপনার একেবারে দেউলিয়া হয়ে না যায়। সেই কারণে আমরা একটা গণতান্ত্রিক সরকার চাই, যে ক্ষমতায় আসুক। নির্বাচনে যে জামাত প্রশাসনের মাধ্যমে ক্ষমতাতে যাক, দেশের ডেভেলপমেন্ট ওয়ার্ক তো হবে। রাজ্জাক ভাই এইটাই হলো আমাদের কথা, আমরা দেশটাকে যদি ভালোবাসি। এই দেশে গণতন্ত্রের জন্য আমাদের নেতা দলের প্রতিষ্ঠা শহীদ রাষ্ট্র জিয়া রহমান বহুদল গণতন্ত্র প্রবর্তন করেছেন। কোন দেশের কোনো কেউ আছে আপনারা বলতে পারেন আন্দোলন হতে পারে, সব হতে পারে। একটা দল পৃথিবীতে দেখান তো একটা নির্বাচন করেছে শুধুমাত্র জনগণকে ভোটাধিকার প্রয়োগের অধিকার দেওয়ার জন্য, একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার বিধান সংবিধানে সংযোজন করার জন্য আছে পৃথিবীর একটা দল। ম্যাডাম খালেদা জিয়া 15 ফেব্রুয়ারি নির্বাচন করলেন, মার্চে 30 তারিখে পদত্যাগ করলেন, 1.5 মাসের মধ্যে নির্বাচন পদত্যাগ করলেন। সংসদে তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ করার পর উনি পাশ না করে ঠেলতেন, আন্দোলন হতো, মানুষ মারা যেত। এরা 1500 মেরেছে, বিএনপি 1000 মারতো, হয়তো 1 বছর ক্ষমতা থাকতে পারতো, তখন এত আন্দোলন এত বেগন হতো না। আমি তো ওই আন্দোলনের একটা নেতা ছিলাম ওই সময়, ওই আন্দোলন চরম শিখরে আমি ছিলাম। তারপর বলি এই জন্য বিএনপি চায়, সবসময় চায় যে দেশটা গণতান্ত্রিক ধারায় চলুক। একসময় বাকশাল ছিল, সেখান থেকে 15 আগস্টের পর পরবর্তী যদি নিরপেক্ষতা লঙ্ঘন লঙ্ঘন হবে না। এই কারণে বলছি যেহেতু কোনো দল তো ক্ষমতা নেই। হ্যাঁ, জামাত প্রশাসনকে সাজিয়েছে, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচনে কয়েকটা মেয়ে তো বলেছে ভোট দিতে পারেনি। এ ভোটটা কারা দিয়েছিল? ছাত্রলীগ। ওরা তো নাই, ছাত্রদল না, ওরা তো দিতে যায়নি, ছাত্র শিবির তারা দিয়েছে। এইবারে যে আমার ওখানে যে গণ্ডগোলটা হলো মানিকনগরে আমাদের স্বামী মহলদার বাড়িতে, ভোটার আইডি কার্ডগুলি সব জামাতের মেয়েরা কর্মী আছে না, তারা ভোট চায়, বেহেশতের কথা বলে, জান্নাতে যাওয়ার কথা বলে টলে, তখন বলে তাহলে আপনারা যে ভোটার আইডি কার্ডটা আমাকে একটু দেন। দেওয়ার পর ওই নাম্বারটা টুকে নেয়। কেন জানেন? এই নাম্বারটা টুকে নেব ইলেকশনের আগের দিন রাতের বেলা বা আগের দিন আমরা তো বাড়ি দেওয়ার টোকেন দিয়ে আসি, ভোটার স্লিপ দিয়ে আসে, যে এটা নিয়ে গেলে আপনাকে ভোট দিতে দিবে পোলিং অফিসার বা যারা আছে।
ওই কারণেই তারা এই ভোটার আইডি কার্ডগুলি নাম্বারগুলি সব লিপিবদ্ধ করে নিয়ে যাচ্ছিল। তখন ওইবার শামীম যখন বুঝতে পেরেছে তখন বলতে আপনাকে ফেরত দিয়ে যান, আমাদেরটা নিচ্ছেন, ওই বাড়িতে আমরা জামাত ওখান থেকে না, আমাদেরটা নিচ্ছেন কেন? আমাদেরটা নেওয়ার উদ্দেশ্য হলো যে সকালবেলা গিয়ে বোরকা পরে আগে আমাদের ভোটগুলো দিয়ে দিবে, বোরকা পরে বোরকা তো খুলতে বলতে পারবো না, তারপরে যখন তাদের ভোট দিতে যাবে, হ্যাঁ এটা তার ভোট, তা দিবে তখন। এই 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 যে এই ধরনের অপকর্ম করার কারণে, সেখানে বাধা দেওয়ার কারণেই কিন্তু আমার শামীমের বাড়ি ভাঙচুর করলো, টেলিভিশন ফ্রিজ ভেঙে চুরে, দুপুরে খাবার রান্না করেছে, খাবারটা ভেঙে ফেলে দিয়েছে, বৃদ্ধ মা স্বামীর বৃদ্ধ মাকে আহত করেছে, ফেলে দিয়েছে, তার বউকে ফেলে দিয়েছে, স্বামীকে মাথায় কয়েকটা শিলা লেগেছে। এই চিন্তা কর, এইটুকুর কারণে। আমার পরে যখন গুলাগুলি হলো, আপনি দেখেছেন তো, সে তো ধরা পড়লো কীভাবে, একদম আমিরের গাড়ি থেকে বের, আমির নিজেও নাকি প্রত্যক্ষদর্শী বলছে, সেও পিস্তল বের করেছিল, গুলি করেছে। এখন সেখানে একই ঘটনা। এখন ভোট আপনি চান, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি গিয়ে ছোট্ট একটা কোরআন শরীফ নিজে এখন ধরবেন, আপনি কথা দেন, ওয়াদা করেন, আপনি ভোটটা দাঁড়িয়ে দেবেন কিনা, যদি দেন তার জান্নাতে যাবেন, আপনি জান্নাতের কথা বলছেন বলেন, কিন্তু শপথ করাচ্ছেন, এইটাই নিয়ে করেছিল মক্কেলবিদ্যা। তারপরে আমরা দেশের মালিক, সব ক্ষমতা আমাদের, আমাদেরকে ভোট এইভাবে বললো, এইভাবে ভোট চাইতে গেছে, এইভাবে আমাদের অপমান করলো, গিয়ে একদম সাজোয়া বাহিনী, হাইজ ভর্তি অস্ত্র, নিজের গাড়িতে অস্ত্র নিয়ে গিয়ে মক্কেলবিদ্যার ছেলেকে পেয়েছে ওখানে, ওখানে মাস, এই মক্কেলবিদ্যা মাস শুরু করছে। মক্কেলবিদ্যা ছুটে আসছে ঠেকানোর জন্য, তারই মাস শুরু করছে, একের পর এক 11 জন মানুষ আমাদের আহত হয়। তখন ওই এলাকার ছেলে মেয়ে সবাই ওখানে ঘেরাও দিচ্ছে তাদেরকে, ডাকাত দলকে যেমন ঘেরাও দেয় না, তারপর গুলি করতে কেউ বের হয়ে যায়, কেউ মার খাওয়া মারা যায়, ঠিক তেমনভাবে ঘেরাওকে যখন নিয়েছে তখন তারা গুলি করা শুরু করেছে। এই যে গুলি করতে হতে তারা গাড়ি নিয়ে বেরিয়ে আসছে, অনেকগুলো মোটরসাইকেল তাদের ফেলে রেখে চলে আসছে। দেখেন, তারপরেও আমরা কেন চাচ্ছি? এইভাবে তো দেশের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে, তো আবার কোনো দেশ তো আপনার বন্ধুত্বও করবে না। এই সরকার তো কোনো সীমা নাই, আজকে আছে কালকে নেই। তত্ত্বাবধায়ক সরকার 3 মাসের সময় থাকে, একটা নির্বাচিত সরকার জোর করে হলে তার 5 বছর সময় থাকে, আন্দোলনের মাধ্যমে চলে যেতে আলাদা কথা, এই সরকার তো কোনো মেয়াদ না। আর দেশের অর্থনীতি বলেন, এই সংস্কারটা বলতেছেন, আপনি বলেন তো কৃষিক্ষেত্রে কোন সংস্কারটা করেছেন? কৃষকদেরকে উন্নতি হয়েছে, ছাত্রদেরকে ভয়াবহ অবস্থা রাজ্যে কি ভাই, আমি তো 2-3টা কলেজের আমি তো সভাপতি, কি যে ভয়াবহ চিত্র আমি চিন্তা করতে পারেন না। শুধুমাত্র নিয়োগ দেওয়ার সময় টাকা নেবে সেই কারণে অনার্স কোর্স করেছে। একটা অনার্স সাবজেক্ট খুলতে গেলে এবার 7 জন শিক্ষক লাগে, 7 জন শিক্ষকের ছাত্র নেই, ভয়াবহ অবস্থা। কারা টাকা নিচ্ছে নিয়োগ দেওয়ার ওই সেই সময় আমেরিকার সময় হেরাম দেখালো, আগের কথা। সেটা এখন তো আর হচ্ছে না, এখন তো ওগুলি সুযোগ নেই, এখন তো ওই যে তালিকাভুক্ত হয়, সেখান থেকে তারা যাচ্ছে। এই যে ভয়াবহ চিত্রটা ওই জায়গায় আছে, সেই ভয়াবহ এর থেকে আমাদের বের আসতে পারলে আমাদের সময় লাগবে, তাই বলে আমরা অপেক্ষা করবো? সবশেষে আমার যে কথাটা আমি বলতে চাই সেটা হলো, ব্রিজ কালভার্ট করার জন্য রাজ্জাক ভাই যে কথাটা বললেন, যে সেই কথাটা, হ্যাঁ ওনার সাথে আমি একমত। আমার কাছে ব্রিজ কালভার্ট করার জন্য আমরা যে আমরা এমপি হতে চাই, একটা সংখ্যা আছে। আমাকে যদি বলেন, আমার তো কিছুই নেই, বাড়ি নাই, ঘর নাই, গাড়ি আমি নাই, বিচার করি না। না আমাকে যদি বলেন, এই সমস্ত লোক আমাকে যদি বলেন, পার্লামেন্টে যায় সব এরকম লোক বাইছে নেয়, আমরা দেখলে বুঝি। আমাকে যদি বলেন 100% সৎ লোক, আমাকে যদি আমার নেতা তারেক রহমান বলেন যে আপনি সম্পর্কে আপনি অনেকদিন কষ্ট করেছেন ভাই, আপনি নির্বাচনটা করার দরকার না, 50 কোটি টাকা নেন, আপনি বহু কষ্ট করেছেন জীবনে, সুখে সমস্যা, আমি মাপ চাই, আমাকে নির্বাচনটা ফেস করতে দেন। আমি নির্বাচন করে আমি 91 সালে ডিক্লেয়ার করেছি, আমি নির্বাচিত হলে, আমি এমপি হলে, আমি যাই হই না কেন, আমার একটি এই এমপি সুযোগ সুবিধা, এমপি মন্ত্রী যেটাই হই না কেন, আমার একটি টাকা আমার পরিবার ভোগ করবে না। আমি তো টক শো করি, আপনি আমাকে টাকা দিবেন, আমার সমস্ত টাকা আমি 3 দিনের টাকা দিয়ে আমি জালসা করতে, তাহলে 15,000, 16,000, 18,000, কালকে 10,000 টাকা কামাই করছি, আজকে 6,000 টাকা কামাই করবো, আরেকদিন কালকে 15,000 হতো, 5,000 টাকা মিস হয়েছে, এই টাকা আমি দিয়ে দিই। আমার কথা হলো ভাই, আমার গাড়ি নাই, বাড়ি নাই, কিছু নাই, গাড়িতে চলে, আমার কথা হলো সব না, আপনার কথার সাথে আমি 100%-এর কাছাকাছি একমত। আছে তো অনেকে এমপি হবে, ব্যবসা বড় করবে, এই জায়গায় আমরা চাই দেশটাকে সামনে এগিয়ে নিতে, এই দেশটা তো আমাদের দিন শেষে। আমি শেষ করবো আবু হেনা রাজ্জাকীকে দিয়ে। আরেকটি শঙ্কা কথা বারবার চলে আসে যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে কোনো নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকি নেই বা শঙ্কার কোনো বিষয় নেই কোনো নাগরিকের ক্ষেত্রে, কিন্তু আমরা একই সঙ্গে গোয়েন্দা প্রতিবেদন আমরা দেখেছি বিভিন্ন, সেখানে একটি শঙ্কার কথা আছে, বিশেষ করে বাংলাদেশের সীমান্ত এলাকায় যে আসনগুলো আছে সেইখানেও একটি সংখ্যার কথা বলা হয়েছে। আপনি আসলে এই টোটাল নিরাপত্তা পরিস্থিতিটাকে আসলে কিভাবে দেখছেন? স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে কাগজগুলা দেয় কারা? যে কোনো শঙ্কা নাই, কাগজগুলা কারা দেয়? গোয়েন্দা বিভাগের লোক।
তারা কি কাগজে লিখে দিবে শঙ্কা আছে? শঙ্কা থাকলে তো বলবে শঙ্কাটা দূর করো। শঙ্কা নাই। ওনার কাছে আর কি আছে? ওনার কাছে আসে কি? আমি বারবার বলি রে ভাই, এই সমস্ত গপ্প মেরে কাজ হবে না। আমি এই সয়েলের মানুষ, হাবিব ভাই এই সয়েলের মানুষ। হাবিব ভাই নির্বাচন করতে চায়, আমিও নির্বাচন চাই। হাবিব ভাই এডমিট করছে যে 2008-এর নির্বাচনে তারা নিশ্চিত করে জানে যে তারা হারবে, আওয়ামী লীগ জিতবে, তারপরেও গেছে বলছেন লীগকে জিতাবে, বিএনপিকে হারাবে, বিএনপিকে হারাবে, আওয়ামী লীগকে জিতাবে, জেনে শুনে গেছেন। অর্থাৎ আগাম রেজাল্ট যাই না, কিন্তু কিছু সিট পাবে এটা যাই না গেছে, তা নাহলে হয়তো যাইতই না। আর যদি ওই পদ্ধতিতে গণতন্ত্রে আপনি বিশ্বাসই করেন, 2014-তে গেলেন না কেন, 2018-তে গেলেন না কেন, 2024-এ গেলেন না কেন? সমস্যাটা কোথায়? সমস্ত প্রশাসন আওয়ামী লীগের সাজানো, তখন গেলেন না কেন? আর এখন জামাতের নামে সাজানো, এখন যাচ্ছেন কেন? এই উত্তরটা আমার 1 মিনিট দিবেন আমাকে। হ্যাঁ, সিম্পল কোশ্চেন। বিকজ দুইটা দল হলো চিরপ্রতিদ্বন্দ্বী। আমরা আবার শুনতে চাই না যে প্রতারণা করা হয়েছে আমাদের সঙ্গে। আমাকে না, আমি তা বলছি না। আমি বলছি যে আমাদের তো রিট থেকে কথাটা আসছে, আমরা একটা জায়গা পাইছি এখন এই ফোরামে। আমার কাছে মনে হয় আমরা ওইখানে গিয়ে এই কথাগুলো এস্টাবলিশ করে দিই যে ইয়েস, বাংলাদেশে লেভেল প্লেয়িং ফিল্ড আছে, বাংলাদেশে প্রশাসন নাজুকতা নাই, বাংলাদেশে সব কিছু ওকে। এটা বলুক না, দুই পক্ষ গিয়ে বলুক, যারা মানে নির্বাচন করলে যে মানে যারা একজন জিতবে আর একজন বিরোধী দলের, অন্তত এই দুইটা দল ওখানে গিয়ে বলুক না, জনগণের স্বার্থে, দেশের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে। আমি ব্যক্তিগত এখন আসেন শঙ্কা। এই শঙ্কার ভিতরে অনেক কথা আসছে, যে নির্বাচনী শঙ্কা, তারেক রহমান সাহেব ফেরত আসতে চান, এটার শঙ্কা। এই যে আজকে পর্যন্ত তারেক জিয়া সাহেব, দেখেন তারেক জিয়া রহমান সাহেব কিন্তু শুধু তারেক জিয়া নন, উনি একটা বড় দলকে রিপ্রেজেন্ট করেন, এবং উনি উনি বাংলাদেশে একমাত্র ব্যক্তি যার বাবা ছিলেন রাষ্ট্রপতি, যার মাও ছিলেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি বলতে আমি প্রধানমন্ত্রী, সরকার প্রধানকে মিন করছি, সর্বোচ্চ ক্ষমতা তাদেরই। এর মতো ফ্যামিলির একটা সন্তান তিনি, এবং এই খালেদা জিয়া একজন মুক্তিযোদ্ধার ভিকটিম। কেন মুক্তিযুদ্ধের ভিকটিম? জিয়াউর রহমান সাহেব যখন জেট ফোর্স হিসাবে মাঠে যুদ্ধ করেন, উনি আসতে পারেননি। তখন কিন্তু এই সন্তানগুলো নিয়ে তার লাইফস্টাইলের তুলনায় আতঙ্কের মধ্যে সে মানবতার জীবন যাপন করে। এর মানে না খেয়ে মরেছেন তা নয়, আমি তার স্ট্যাটাস অনুযায়ী। এবং সে একজন মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ের ভিকটিম। সেই তারেক জিয়া দুইটা কথা বলছেন খুব ইম্পর্টেন্ট। আমি যে ফেরত আসবো সেই আশাটা আমার একার সিদ্ধান্ত নয়। আর একটা কথা বলছেন, এটা যে আমার একার সিদ্ধান্ত নয়, সেটা ওপেন করার জন্য আমি অবারিত নই। তার মানে সে খুইলে বলতেও পারতেছে না। ঠিক তখন দল থেকে যে স্ট্যান্ডটা আসা উচিত, তার আগে সরকার একটা স্ট্যান্ড নিছে। সরকার কি বলছে? আমাদের তরফ থেকে কোনো অসুবিধা নাই, তাকে সমস্ত সহযোগিতা দেওয়া হবে, এবং তার আইনি সহায়তা দেওয়া হবে, প্রশাসন সিকিউরিটি দেওয়া হবে, ইভেন ট্রাভেল পাস চাওয়া মাত্র আমরা তাকে দেওয়ার ব্যবস্থা করব। অর্থাৎ সরকার তার স্ট্যান্ডটা ক্লিয়ার করে ফেলছেন যে তাদের তরফ থেকে কোনো বাধা নাই, এবং বলছেও আসিফ নজরুল সাহেব আইনি বাধা নাই। 2 জুনে যখন দেখা হলো তারেক জিয়ার সাথে লন্ডনে আমাদের ইউনূস সাহেবের, তখনও কিন্তু কিছু উত্থাপন হয় নাই। তাহলে আমরা তখন জানতে পারতাম যে এই সরকারের কোনো নেগলিজেন্সি আছে কিনা, নাই। তারপরে আমরা পাশাপাশি দেখলাম ওনাদের দলের লোকের, দায়িত্বশীল লোক বলছেন যে তারেক জিয়া ফেরত আসা না আসাটা তার একক এবং তার পারিবারিক বিষয়, এরকম বক্তব্য আসছে কিনা? হাবিব ভাই গতকালকে আসছে বক্তব্যটা, যে বলতেছে আমার একক সিদ্ধান্ত নয়, তখন যদি সেই দলের কর্ণধারে তার মা মুমূর্ষু অবস্থায়, পয়েন্ট অফ নো রিটার্ন, আল্লাহ পাক ফেরত আনুক, আমরা চাই, কিন্তু আসলেও সে স্ট্যাবল উনি না। সেখানে কর্ণধার সে আসবে, সে তার প্রবলেমটা, শঙ্কার কথা যখন বলছে, এই শঙ্কা নিয়ে কিন্তু আমার মনে হয় দলের দায়িত্বশীল ব্যক্তিদের সরকারের সাথে বসা উচিত ছিল, আরও যারা স্টেক হোল্ডার তাদের বসা উচিত ছিল, তাকে ফিরিয়ে আনা দরকার। ঠিক তখন বক্তব্যটা আসতেছে যে তার ফিরে আসাটা তার একক কিংবা পারিবারিক বিষয়। পাশাপাশি আমাদের উপদেষ্টা, বোধহয় উপদেষ্টা কি জানেন, ফরেন উপদেষ্টা, উনি বোধহয় বক্তব্য রেখেছেন যে নির্বাচনে মানে তারেক জিয়া রহমান সাহেব ফেরত আসা না আসার সাথে নির্বাচনের কোনো
প্রভাব পড়বে না, মানে দুটো বিষয় আমার কাছে মানে আমার কাছে গ্রহণযোগ্য না এই মুহূর্তে। কারণ বিশেষ করে তার দলীয় সিদ্ধান্তটা খুব জরুরি ছিল, যে তার শঙ্কাটা কোথায়, শঙ্কাটা দূর করা যায় কিভাবে, তা আনাটা নিশ্চিত করা যায় কিভাবে। কারণ দলটা তো আমরা যত কথাই বলি, দুইটা দলই তো মানে পারিবারিক পেরিফেরির মধ্যে আছে, সেক্ষেত্রে আজকে পর্যন্ত তার একটা রোল আছে, সেটা আমরা দেখি না। এখন বলতে পারে তৃতীয় ব্যক্তি আমির রাজ্জাকী বললে কি আসে যায় না আসে যায় আমাদের দলে, তাহলে আমার কোনো কথা নাই। কিন্তু আমি মনে করি দলের চেয়ারম্যান যখন একটা শঙ্কার কথা বলছে এবং একক সিদ্ধান্তে আসতে পারতেছে না, একক সিদ্ধান্ত আর অবারিত নয় বলার প্রকাশ করার বিষয়টা, এটা তারা গুরুত্ব মানে তার কাছে মনে হয় যে মাইনাস তারিখ দিয়ে নির্বাচন হইলেও কিছু আসে যায় বলে আমার কাছে মনে হয় না। এটা আমার কাছে এটি বলা হয়েছে বিএনপির পক্ষ থেকে, দেখুন বলা হচ্ছে যে কোনো প্রভাব ফেলবে না আসলে সেক্ষেত্রে। হাবিব ভাই 1 মিনিট বলতে চেয়েছিলেন, আমি বলতে চেয়েছিলাম সংক্ষেপে শেষ আমি প্রথমে রাজ্জাকীকে বলি যে আমরা কেন 2014 সালে গেলাম না, 18 সালে আমরা গেলাম, 24 সালে তো আমরা যেতে দেয়নি, একটা নির্বাচনে আমরা যাইনি, সেটা কবে 14 সাল কেন? তার আগে যে 96 সালে তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ করেছিলেন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সংসদে, সেটা 11 সালে এসে তত্ত্বাবধায়ক সরকার মানে বিধান বাতিল করা হলো। যদি বাতিল হয় নাই, তারপরেও আওয়ামী লীগ দলীয় সরকার নির্বাচন করতে গিয়েছিল, যে কারণে আমরা নির্বাচনে যাইনি। যে আমরা জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিয়েছিলাম, সেই জনগণের ভোটাধিকার আবার কেড়ে নিয়েছিলাম, ভোট দিতে না পারে। 18 সালে গিয়েছিলাম, যে তারপরেও মনে করলাম যে ঠিক আছে পরিবর্তন হয় কিনা, 24 সালে যেতেই দেয়নি, এই গেল। দ্বিতীয়ত কথা, আমি আজকে রাজ্জাকী ভাইয়ের কথা বলি, অনেক সুন্দরভাবে বলছেন, ধন্যবাদ জানাচ্ছে। আমাদের নেতা যেন তারেক রহমান ফিরে আসা না আসার ব্যাপারে যে কথাগুলি হচ্ছে, বিভিন্নভাবে বিভিন্ন কথা হচ্ছে, ছোটো বড় মিলিয়ে টিলে নানানভাবে হচ্ছে। তো সেটাকে আমি বলবো যে ওনার আসার ব্যাপারটা সরকার যেমন বলেছে, যার আসার ক্ষেত্রে কোনো বাধা নেই, আমরা ট্রাভেল পাস দিয়ে দেবো আসার চাওয়ার সঙ্গে সঙ্গে। আমি সরকারের কাছে এটুকু আহ্বান জানাতে চাই, যেহেতু তারেক রহমান বাংলাদেশ জাতীয় দলের ভারপ্রাপ্ত মানে চেয়ারম্যানই না, শুধু চেয়ারপারসন না, চেয়ারম্যানই নন, উনি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সন্তান, নিজেরা বললেন বেগম খালেদা জিয়ার সন্তান। আমি মনে করি, আমার বক্তব্য এবং অনেকে একমত হবেন, যে বাংলাদেশি জাতীয় শক্তির কিন্তু উনি একমাত্র প্রদীপ। তো আশঙ্কা উনি যেটা করেছেন, ওনার জায়গা থেকে উনি বলেছেন যে আমার একার উপর নির্ভর করে না, নিশ্চয়ই কোনো না কোনো একটা ঘটনা থাকতে পারে। তাই সরকারকে আমি বলবো, আপনারা তাকে এটুকু দায়িত্ব আপনারা নেন, যে কোনো সব নাগরিককে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের। তারপর ওনাকে বিশেষভাবে এইটাকেই শুরু করা হোক, যে না আমরা তার মানে সার্বিক নিরাপত্তার দায়িত্ব আমরা গ্রহণ করলাম। তাহলে ওনার শেষ মুহূর্তে আমি জনগণের কাছে, দেশবাসীর কাছে আহ্বান জানাবো, বাংলাদেশের সব মানুষের কাছে যিনি অত্যন্ত শ্রদ্ধার পাত্রী, আজকে দেখছেন সারা বাংলাদেশের মানুষ দলমত নির্বিশেষে বেগম খালেদা দোয়া করছেন, মানুষ কুরবানি দিচ্ছেন। আমি কালকে একটা বলেছিলাম এক জায়গায়, যে বাবর মোনাজাত নামাজ দাঁড়িয়ে বলেছিলেন, মোনাজাত, হে আল্লাহ আমার জীবনটা নিয়ে আমার সন্তান হুমায়ুনকে সুস্থ করে দেন, আল্লাহ পাক দোয়া কবুল করেছেন। আজকে বাংলাদেশে অনেক মানুষ, আমিও বলছি, আমি নির্বাচনে প্রার্থী, আমার প্রার্থী হওয়া দরকার নেই, আমার হাতটুকু নিয়ে বেগম খালেদা জিয়া সুস্থ আল্লাহ বাঁচিয়ে রাখুন, এটা নির্বাচন করুক, দেশ সেবার সুযোগ পান, এটা আমার প্রত্যাশা। দেশবাসীর কাছে আমি এই আবেদনে জানাচ্ছি, আমাদের সবার দোয়ার বরকতে মানে আল্লাহ পাক যেন তাকে সুস্থ করে দেন, আমাদের বাড়ি ফিরে নেন। সবাই সেই দোয়াই কামনা করি আমরা। আজকে আমাকে এখানেই শেষ করতে হচ্ছে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজ এখানেই শেষ করছি, কাল আবার দেখা হবে ঠিক রাত 12টায়।